পরন্ত নিম্নগামী অপরাহ্ন। সূর্য নুয়ে পড়েছে পশ্চিমাকাশে। দিবসের উচ্চ তাপ ধীরে ধীরে শিথিল হচ্ছে। ফুটপাত ধরে ধরে হাঁটছে তাহমিদ আর নাজিফা। নাজিফার এক হাত তাহমিদের হাতের বন্ধনে আবদ্ধ। অপ্রত্যাশিতভাবে থমকে দাঁড়ায় তাহমিদ। পা চলা থেমে যায় নাজিফাহরও। কপাল কুঁচকে দৃষ্টিপাত করল তাহমিদের দিকে। তাহমিদ প্রশস্ত হেসে পকেট থেকে টিস্যু বের করে নাজিফার ললাটে অবক্ষিপ্ত হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের বিন্দু মুছে দিল ও পরম আস্তায় কায়মনোবাক্যে। অধর কোণ প্রসারিত হল নাজিফারও। আজকাল তাহমিদ এমন ছোট বড় সমুদয় বিষয়ে যত্ন, আস্থা, উদ্বিগ্নতায় অন্যরকম সুখানুভূতি হয় নাজিফার, যা আর কখনো সে অনুভব করেনি সে। তাহমিদ আকস্মাৎ স্পর্শে ধোঁক করে উঠে তার অন্তঃস্থল। পুলকিত, বিমুগ্ধ, মোহিত হয় তার হৃদয়। অহর্নিশ তাহমিদের আশেপাশে থাকার আকুলতা, অভিলাষ, স্পৃহা নাজিফার বক্ষগহ্বরের জাগ্রত হয়। তাই তো তাহমিদ যখন হাঁটতে বের হওয়ার কথা বলে সে তখন বিনা বাক্যে রাজি হয়ে যায়, হাজার অসুস্থতা থাকা সত্ত্বেও। তার সুখানুভব হয় তাহমিদের হাতে হাত রেখে হাঁটতে। হাওয়াই মিঠাই খাবো ভাইয়া। আশেপাশে নজর বুলালো তাহমিদ হাওয়াই মিঠাই খোঁজার উদ্দেশ্যে। এদিক ওদিক তাকিয়ে রাস্তার অপর পাশে দেখতে পেল একটা 12-13 বছর বয়সী ছেলে হাওয়াই মিঠাই বিক্রি করছে। রাস্তা পার হওয়ার জন্য উদ্যত হতেই তাহমিদের কর্ণে এসে ধাক্কা লাগল কোনো মেয়েলি কণ্ঠস্বর। কেমন আছেন স্যার? কণ্ঠস্বর চিনতে ভুল হল তাহমিদের। নাজিফার হাত ধরে দাঁড়িয়ে পড়ল সে। হাত মুষ্টি বদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়াস চালাচ্ছে সে। ভালো মন্দ কোনো উত্তর না পেয়ে সাবিহা পুনশ্চ বলল, স্যার কি আমার উপর রেগে আছেন? আসলে স্যার আমি ওইদিন ওভাবে মিন করিনি, ট্রাস্ট মি। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে তাহমিদ জবাব দিল, তোমার আর আমার সম্পর্কটা শিক্ষক আর ছাত্রীর। তোমার উপর রেগে থাকার মানেই হয় না। হাওয়াই মিঠাইওয়ালা ছেলেটাকে চলে যেতে দেখেই আকস্মিকভাবে নাজিফা তাহমিদের হাত খামচে ধরে বলল, ভাইয়া হাওয়াই মিঠাই চলে যাচ্ছে। ও ভাইয়া চলে যাচ্ছে তো? তাড়াতাড়ি চলুন না। সাবিহা না চিনার ভান ধরে বলল, আপনার বোন হয় বুঝি স্যার? কিউট কিন্তু খুব। চোখে মুখে মায়া উপচে পড়ছে। যে কেউ দেখলে মোহাচ্ছন্ন হয়ে যাবে। আপনার বোন হয় বুঝি স্যার? এতটুকুই ছিল আগুনে ঘি ঢালার মতো। তাহমিদের চোখে মুখে কাঠিন্য, কঠোরতা দেখে দিল। রাগে হাত চেপে ধরল নাজিফার। নাজিফা যন্ত্রণায় মৃদু আর্তনাদ করে বলল, ভাইয়া আমার লাগছে। নাজিফার কথা কর্ণপাত না করে টেনে হিচড়ে নিয়ে গেল থেমে রিকশারগুলো কাছে। তাহমিদের আকস্মাৎ রেগে যাওয়ায় মুখ আপনা আপনি হা হয়ে গেল নাজিফার। 3 মাস কোচিং করা অবস্থায় স্যারকে কখনো রাগতে দেখেনি সে। আজ হঠাৎ হলো যে স্যার রেগে গেল। সে তো স্যারের বোনের প্রশংসাই করেছে, খারাপ কিছু তো বলেনি। পিছু ডাকতে গিয়েও থেমে গেল সে। অতর্কিত যদি তাকেও কিছু বলে বসে, তাহলে সহ্য করতে পারবে না সে। তবে স্যারের হঠাৎ রেগে যাওয়াটা সাবিহার কাছে রহস্যই থেকে গেল। রিকশাগুলো কাছে এসে হাত ছেড়ে দিল তাহমিদ। নাজিফা হাতটা ধরে বলল, এভাবে কেউ ধরে? দেখুন হাতটা লাল হয়ে গেছে। মন খারাপ করে অভিমানী স্বরে পুনশ্চ বলল। আর হাওয়াই মিঠাইও চলে গেল। পরপর কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত, স্থির, নিরুপদ্রব করার প্রয়াস চালাচ্ছে তাহমিদ। খেতে হবে না এসব ছাইপাশ। বাসায় যাবি এখন? মাত্রই তো এলাম। কথা কানে যায় না? বাসায় যাবি মানে বাসায় যাবি। কোনো প্রকার কথা না বলে বাধ্য মেয়ের মতো রিকশায় চড়ে বসল সে। তাহমিদও বসল পাশে।
বাসার নিচে আসতেই কাঠোকাঠ গলায় তাহমিদ বলে উঠল, এদিক ওদিক না তাকিয়ে সোজা বাসায় যাবি। নাজিফা শুকনো ঢুক গিলে কাপা কাপা গলায় বলল, আপনি যাবেন না বাসায়? তাহমিদের রসকসহীন কাঠখোট্টা নিরাবেগ জবাব, না, তবে সন্ধ্যার পর তুই কোথাও যাবি না। তোর সাথে আমার বোঝাপড়া আছে। কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ে নাজিফার। কি এমন করল সে যে তার সাথে বোঝাপড়া আছে? এসব ভাবতে ভাবতে চলল বাসার দিকে। বাসায় এসে ফাহিমের সাথে খুনসুটিতে মত্ত হল নাজিফা। তাহমিদের বলা শেষোক্ত কথাগুলো তার মস্তিষ্ক থেকে বেরিয়ে গেল। নিজেকে শান্ত, অক্রোধ, অনুত্তেজিত করার অভিসন্ধিতে নিরিবিলি, নির্জন জায়গায় এসে বসে আছে তাহমিদ। সামান্য একটা কথার জন্য সে এত কেন রাগান্বিত, রুষ্ট, ক্রোধিত হচ্ছে তার জানা নেই। নাকি তার ক্রোধের কারণ সাবিহা তার স্ত্রীকে বোন বলেছে বলে? অবশ্য বলারই কথা, মাঝরাস্তায় রাস্তায় ভাই ডাকলে যে কেউই বোন মনে করবে। মনের সাথে যুদ্ধ করে উঠে দাঁড়াল সে। আজ কয়েকটা কথা মেয়েটাকে বলতেই হবে। বরকে ভাই ডাকার 7 জন্মের মতো ঘুচিয়ে দেবে সে। চোখ মুখে কঠিনতা বজায় রেখে কলিং বেল চাপল তাহমিদ। গুটি গুটি পায়ে এসে দরজা খুলল আমেনা বেগম। তাহমিদ বাসায় প্রবেশ করেই হাতে থাকা হাওয়াই মিঠাইগুলো ছুঁড়ে মারল। রাগত, ক্রোধান্বিত, রুষ্ট স্বরে চেঁচিয়ে ডাকল নাজিফাকে। তাহমিদের এমন ক্রুদ্ধ স্বরে চমকিত হয় নাজিফা। তার মনে পড়ে যায় তখনকার কথা। ভয়ার্ত চোখে মুখে রুম থেকে বেরিয়ে আসে সে। বেরিয়ে আসে ফাহিমও। নিচে পড়ে থাকা হাওয়াই মিঠাইগুলো দেখে মুখে হাসি ফুটলেও তাহমিদের রক্তিম বর্ণের চোখ দেখে চুপসে গেল সে। তাহমিদ শার্টের দুটো বোতাম খুলে ঢিলে করল শার্ট। হাত দিয়ে কপাল স্লাইড করল। আমি তোর ভাই লাগি? নিরুত্তর নাজিফা। তাহমিদ হালকা চেঁচিয়ে বলল, কথা বলছিস না কেন? আমি তোর ভাই লাগি? তাহমিদের চিৎকারে কেঁপে উঠল নাজিফার শরীর। আজ পর্যন্ত তাকে কেউ এভাবে ধমক দেয়নি। নাজিফা বিস্মিত, আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছে তাহমিদের দিকে। তোকে নিজের স্ত্রী বলে গ্রহণ করেছি মাঝরাস্তায় সবার সামনে আমাকে ভাই ডাকার জন্য? আর মানুষ তোকে আমার বোন বলে জানার জন্য? তুই এখনো বাচ্চা না যে এসব বুঝবি না। তুই গ্রামে বড় হয়েছিস। তোর সমবয়সী অনেকে বিয়ে করে সংসার করছে। আর তুই এখনো 10 বছরে আটকে আছিস। এভাবে দিন পার করা যায় না। নিজের মতো করে কথা বলে যাচ্ছে তাহমিদ। ফাহিম তাহমিদের অগোচরে সামনে দৃষ্টি স্থির রেখে নাজিফাকে ফিসফিস করে বলে, আমি আগেই বলেছি তাহমিদ ভাই করে মাথা না খেয়ে ওগো, হে গো, জানু, কলিজা এসব বলে ডাক শুনলি না তো আমার কথা? গরিবের কথা বাসি হলেও ফলে। এখন আমার ভাইয়ের চোখে রাগ, ক্রোধ আর রোষানল না দেখে ভালোবাসা দেখ, তাহলে মন খারাপ হবে না। বলেই নাজিফার দিকে তাকাতেই দেখল নাজিফার চক্ষুদয় নয়নবাড়িতে টইটম্বুর। নিমেষ ফেললে হবে ভারী বর্ষণ। আর কিছু বলার সাহস করল না ফাহিম। যে যার রুমে, কিন্তু ড্রয়িং রুমের কোণে অবগায় পড়ে আছে সেই হাওয়াই মিঠাইগুলো, যা একটু একটু করে চুপসে যাচ্ছে। হাই স্পিডে পাখা ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে নাজিফা, যেন সবাই বুঝতে পারে সে ঘুমিয়ে আছে। রাতে খাওয়ার সময় তাহমিদ দেখল ফাহিম আর আমেনা বেগম থাকলে নাজিফা নেই। তাহমিদ বসতেই আমেনা বেগম আর ফাহিম খাওয়া শুরু করল। তাহমিদের বিপরীতের জায়গাটা খালি দেখে গলা দিয়ে ভাত নামল না তাহমিদের। ভাতগুলো নড়াচড়া করে পানি ঢেলে উঠে গেল সে। ফাহিম কোনো প্রতিক্রিয়া না দেখালেও দীর্ঘশ্বাস ফেলল আমেনা বেগম। নিগুড়, ঘুটঘুটে যামিনী। এলোমেলো হয়ে গভীর তন্দ্রায় নিমগ্ন নাজিফা। ধীর, সুস্থির পায়ে হেঁটে নাজিফার কাছে এসে বসল তাহমিদ।
তন্দ্রাচ্ছন্ন নাজিফার ফোলা ফোলা আখিদ্বয় দেখে অনুশোচনা হতে লাগল তাহমিদের। খুব সতর্কভাবে নাজিফার মাথায় হাত রাখল তাহমিদ। জেগে গেলে যাবে, ও কিছু একটা বলে বুঝিয়ে দিবে। নাজিফার একটা হাত নিজের হাতের মুঠোতে নিল সে। হাতটা আঁকড়ে ধরে নির্নিমেষ তাকিয়ে রইল ঘুমন্ত, নিদ্রামগ্ন নাজিফার দিকে। নাতির উপস্থিতি টের পেয়ে সাড়াশব্দ করল না আমেনা বেগম। তবে নাতির করুণ অবস্থা দেখে হাসি পেল তার খুব। সকালে নাস্তার টেবিলেও নাজিফাহকে না দেখে তাহমিদের অন্তঃস্থল থেকে নির্গত হয় তপ্ত শ্বাস। নাস্তা করার ইচ্ছে না থাকলেও বসে সে। ঘাড় ঘুরিয়ে দেখতে পেল চুপসে যাওয়া হাওয়াই মিঠাইগুলো সোফার উপরে। খারাপ লাগল তার। হাতের ভাঁজে থুতনি ঠেকিয়ে বসে আছে তাহমিদ। আমেনা বেগমের কাঠখোট্টা কথা। মেয়েটাকে এভাবে ধমকে ধামকে না বললেও পারতে দাদুভাই। সে জন্মের পর থেকেই তোমাকে ভাই বলে ডেকে এসেছে। তুমি যে তার বর হবে সেটা তো সে জানত না। বা বিয়ের পরও তাকে তুমি নিষেধ করনি ভাই ডাকার জন্য। মেয়েটা রাতেও কিছু খায়নি। এখনো এত টানাটানি করে এলাম আসলো না। তুমি মাঝে মাঝে এমন বোকার মতো কাজ করো কি বলবো। কোনো জবাব দিল না তাহমিদ। সাবিহা তার স্ত্রীকে বোন বলেছে বলেই তার এত রাগ। এটা তো এখানে বলতে পারবে না। বিবাহিত জানলে হয়তো আর তাকে নিয়ে স্বপ্ন বুনত না। পরিশ্রান্ত অপরাহ্নে জানালার দিকে মুখ করে বসে আছে নাজিফা। মন মস্তিষ্ক তার বিক্ষিপ্ত। তাহমিদের রণমূর্তি যেন সে এখনো তার চোখ থেকে সরাতে পারছে না। তাহমিদের দিক থেকে তাহমিও যেমন ঠিক তারও খুব খারাপ লাগছে। এভাবে না বললেও তো হতো। ফাহিম বাসায় নেই। আমেনা বেগম ছাদে গিয়েছে বাইরে থেকে দরজা আটকে। নাজিফার কোথাও যেতে ইচ্ছে করছে না বলে জানালা দিয়ে নীল আকাশ দেখছে। শব্দ করে দরজা আটকানোর আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠে নাজিফার। বাসায় তো কেউ যে রুমের দরজা আটকাবে। তাহলে কি? পশ্চাদ্ভিমুখে আবর্তিত হয়ে তাহমিদকে দেখে জানে পানি আসলো নাজিফার। বদ্ধ কামরায় সে আর তাহমিদ অন্তঃস্থলে এক নাম না জানা ঝড় বইতে শুরু করল। সেই ঝড়ে নেই কোনো ভয়, নেই কোনো আশঙ্কা। আছে শুধু একরাশ ভালো লাগা, অজানা অনুভূতির সংমিশ্রণ, আসক্তি, অনুরাগ আর অভিরতি। তাহমিদকে দেখে প্রফুল্লিত, আনন্দিত হল হৃদয়ে। কিন্তু মুখে তা প্রকাশ করল না। চেহারায় এমন অভিব্যক্তি করল যেন সে খুব বিরক্ত হয়েছে তাহমিদকে দেখে। কাল এত বকাবকির পরেও সে এই মুহূর্তে খুব করে তাহমিদের সঙ্গ চাইছিল। কেন চাইছিল এই প্রশ্নের উত্তর তার অজানা। তবে তাহমিদ তার আশেপাশে থাকলে মন খারাপেরা কাছে ঘেঁষতে পারে না। নাজিফার অভিমানী মুখশ্রী দেখে তপ্ত, উষ্ণ শ্বাস ফেলে তাহমিদ। শ্লথ, মন্থর গতিতে নাজিফার পিছনে গিয়ে দাঁড়ায় সে। তাহমিদের প্রশস্ত বুকে এসে ঠেকে নাজিফার পিঠ। কম্পান্বিত হয় নাজিফার হৃদয় গহ্বর। বাইরে তা প্রকাশ করল না সে। চোখমুখ খিচে সেখানেই দাঁড়িয়ে রইল। নাজিফার অবস্থা কিছুটা আন্দাজ করে স্মিত হাসে তাহমিদ। নিজের মুখ নাজিফার কানের কাছে নিয়ে গেল সে। চুল থেকে শ্যাম্পুর মাতাল করা সৌরভ আসছে। পরম আবেশে চুলে নাক ডুবাতে ইচ্ছে করছে তার। হাত মুষ্টিমেয় করে নিজেকে নিয়ন্ত্রণ করল সে। নম্র, মৃদু স্বরে বলল, রেগে আছিস আমার উপর? নিশ্চুপ, নিশ্চল নাজিফা। শ্রবণগোচর হচ্ছে শুধু শ্বাস প্রশ্বাসের নিনাদ। অভিমানিনীর অভিমান দেখে মৃদুমন্দ, অক্রূর হাসল সে। রাগ কি খুব বেশি হয়েছে? এবারও নীরব, নিসারা রইল সে। তাহমিদের অন্তঃস্থল নির্গত হল দীর্ঘ নিঃশ্বাস। অভিমানিনীর অভিমান যে কতটা দুর্ভেদ্য, শঠতাপূর্ণ তা তাহমিদের অজানা নয়। নাজিফাহকে নিজের দিকে ফিরাল তাহমিদ। হাওয়া এলোমেলো হওয়া চুলগুলো পরম যত্নে গুজে দিল কানের পিছনে।
নাজিফার নত মস্তক উপরে তুলতেই দেখতে পেল নেত্রজলে টৈটম্বুর কনিনিকা। তাহমিদের এমন স্নিগ্ধ শীতল স্পর্শ এবং আহ্লাদীপনায় ম্লান হল নাজিফার নয়নবাড়ি। প্রেয়সীর এমন ক্রন্দনরত মুখশ্রী দেখে নিজের সেই বহুদিনের আন্তরিক বাসনা, স্পৃহা আর দমিয়ে রাখতে পারল না তাহমিদ। অর্ধাঙ্গিনীর ঘর্মাক্ত কপালে অধরের উষ্ণ স্পর্শ দিয়েই দিল সে। শিরদাঁড়া বেয়ে তরল স্রোত বয়ে গেল নাজিফার। পরম আবেশে দুইজন চোখ বন্ধ করে ফেলল। তাহমিদের উষ্ণ, সন্তপ্ত, অত্যুষ্ণ মন শীতল হয়ে গেল কয়েক সেকেন্ডে। ওষ্ঠে ফুটে উঠল তৃপ্তি আর সন্তুষ্টির হাসি। তাহমিদের শার্ট খামচে ধরল নাজিফা। অন্তঃস্থল তারও শীতল হয়ে এল। মিনিট খানিক ওভাবেই থেকে দূরে সরে এলো তাহমিদ। তাহমিদের আকস্মিক কাণ্ডে লজ্জায় মাথা নত করে রাখল নাজিফা। যদি ভেবে থাকিস তোর অভিমান ভাঙানোর জন্য এমন করেছি তাহলে বলবো এটা আমার অধিকার। তোকে ছোঁয়ার পূর্ণাঙ্গ অধিকার আমার আছে। কালকের বকাবকির জন্য কিছুই আমি বলবো না। আর না বলবো আমি ভুল করেছি। একটা সময় তুই আমার বোন ছিলি। তবে এখন আমাদের সম্পর্কের ধরন বদলেছে, মানে বদলেছে। আমরা নতুন একটা সম্পর্কে বাধা পড়েছি। এক ঘরে থাকি না বলে যে সম্পর্কের মানে বদলে যাবে এমনটা তো নয়। এখন তোর এই ভাই সম্বোধনের জন্য তোকে যদি কেউ আমার বোন বলে আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক নয়? যেদিন আমার মতো যেদিন হবি সেদিন বুঝবি গতকালকের রাগের কারণ। এতটুকু বলে থামল তাহমিদ। তারপর পা থেকে মাথা পর্যন্ত নজর বুলালো নত মস্তকে দণ্ডায়মান কিশোরীর দিকে। কবুল বলে গ্রহণ করার পর অন্যরকম টান অনুভব করে এই মেয়েটার উপর। এটাই হয়তো বিয়ের মর্মার্থ। নাজিফাহকে পুনশ্চ লজ্জায় ফেলার জন্য তাহমিদ কুটিল হেসে বলে, মনের সাথে যুদ্ধে পরাস্ত, অভিহত হয়ে যখন তোকে অন্যরকমভাবে নিজের স্পর্শ দিয়েই ফেলছি তখন এমন হুটহাট স্পর্শের জন্য মানসিকভাবে প্রস্তুত থাক। হয়তো আমর্ষ আরও গভীর হবে। একবার যখন তোর কপাল অবধি আমার ঠোঁট পৌঁছে গেছে তখন আর এমন হুটহাট স্পর্শের জন্য নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারব না। আজ কপাল ছুঁয়েছি, কাল হয়তো তোর অধর স্পর্শ। এতক্ষণ যাও একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল নাজিফা। তাহমিদের এমন ধারা কথা শুনে লজ্জায় মিয়ে গেল সে। নাজিফার লাজুক, রক্তিমাভ মুখশ্রী দেখে ক্রূর হাসল তাহমিদ। কিয়ৎকাল পার হল। নাজিফাহকে স্বাভাবিক করার জন্য বলে উঠল, আমার অপ্রত্যাশিত রাগ, অমর্ষ হজম করতে গিয়ে তো রাতে খাওয়া দাওয়া করলি না, সকালেও না। আমি ফ্রেশ হয়ে আসছি, দুজন একসাথে খাব। নাজিফাহ চট করে বলে ফেলল, আপনি তো ঠিকই খেয়েছেন। আমি সকালে দরজার আড়াল থেকে দেখেছি। বলেই জিভে কামড় দিল সে। বাগাড়ম্বরপূর্ণ, শব্দবহুল হাসল তাহমিদ। বসলেই খাওয়া হয়? কেউ একজন আমার জন্য খাওয়া দাওয়া করল না, আর আমি দিব্যি খেয়ে নিব? এতটা পাষাণ, নির্দয় অন্তত আমি না। আমি যাচ্ছি, তুই আয়। বলেই চলে গেল তাহমিদ। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে মাত্রই বসল দুজন। খাওয়ার পুরোটা সময় তাহমিদ নাজিফার দিকে তাকিয়ে মিটিমিটি হাসলেও নাজিফা মাথা নত করে খাওয়া শেষ করে। তাহমিদের চোখে চোখ রাখার সাহস করে উঠতে পারেনি সে। আকস্মিক কলিং বেলের আওয়াজে ঘাবড়ে যায় নাজিফা। তড়িঘড়ি করে বুকে থুথু দেয় সে। তাহমিদ বিদ্রূপপূর্ণ দৃষ্টিপাত করে বলে, কলিং বেলই বেজেছে, বাঘ ভালুক তো আসে নাই যে এভাবে ঘাবড়ে যেতে হবে। মনে হয় দাদি আসছে, তাড়াতাড়ি দরজা খোল। তাহমিদের কথায় কপাল কুঁচকে বিড়বিড় করতে করতে দরজা খুলে নাজিফা। দরজা খুলেই দেখতে পায় আমেনা বেগমের সুচালো, তীক্ষ্ণধার দৃষ্টি। আমি তো বাইরে থেকে দরজা আটকে গিয়েছিলাম। তাহলে বাসায় কে এলো? তারপর তাহমিদকে বসে থাকতে দেখেই বিদ্রূপের সুর টানল, ও আপনি?
তলে তলে সবাই টেম্পু চালায়, আর আমরা সাধারণ জনগণ হরতাল ভেবে মন খারাপ করি। তাহমিদ মোবাইলে দৃষ্টি নিবন্ধ করে বলল, কোনো একসময় তোমরাও হরতাল অবরোধ সবকিছু করেছ, এখন আমরা করলেই দোষ? তোমাদের কতদিন হলো দেখি না মা। আমি না হয় না গেলাম গ্রামে, তোমরা তো আসতে পারো। মোবাইলে দেখে কি আর বাবা মা দেখার তৃপ্তি মিটে? না আমি তোমার কোলে মাথা রাখতে পারি, আর না তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে পারো। তোমার মমতাময়ী স্নেহশীতল স্পর্শ পাওয়ার জন্য আমার অন্তর কাঁদে মা। মোবাইল স্ক্রিনে মায়ের দিকে তাকিয়ে অসহায় নিরাধার বিবশ গলায় বলে উঠল নাজিফা। এপাশে মেয়ের কথা শুনে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল ফাহমিদা বেগমের মুখ। তিনিও মেয়ের দিকে অসহায় নিরুপায় দৃষ্টি নিক্ষেপ করেন। মেয়ের জন্য তারও অন্তর কাঁদে। রাতে বেলা মেয়ে ঘুমালে ঘুম থেকে উঠে তিনি কয়েকবার মেয়েকে দেখে যেতেন। কতদিন হলো মেয়েকে সামনাসামনি দেখেন না। তিনি শুকনো মলিন হেসে বলেন, এই তো কয়েকদিন পরে ধান কাটা পড়বে, নতুন ধান ঘরে তুলে তারপর ঢাকা যাব, সাথে করে নিয়ে যাব আতপ চাল। তোর তো পিঠাপুলি পছন্দ, তোর ফুপাও যাবে, বেশ কয়েকদিন থেকে আসব। নিজেদের রুমে খুনসুটিতে মত্ত আমেনা বেগম আর নাজিফা। আমেনা বেগম উনার ছোটবেলার ঘটনা বলছেন আর নাজিফা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ওই সময় রুমে প্রবেশ করে তাহমিদ। নিজেকে সামলে ঠিক হয়ে বসে নাজিফা। তাহমিদকে মাথা নত করে ফেলে সে। তাহমিদকে দেখলে তার লজ্জারা ভর করে। লোকটার চোখে চোখ রাখার সাহস তার হয় না। তাহমিদ স্বাভাবিক গলায় বলল, তোর কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলাম, সিলেক্টও হয়েছিস। আমি যেই কোচিংয়ে ক্লাস নেই সেখান থেকে রিকশায় গেলে 15 মিনিটের দূরত্ব। কলেজ ছুটির পরে সেখানে একাডেমিক কোচিং ক্লাসও হয়। কলেজে ভর্তি হওয়ার পর সেখানেও ক্লাস করবি তুই। তাহলে দুজন একসাথে বাসায় আসতে পারব। তোর কথা ভাবতে গিয়ে আলাদা চাপ নিতে হবে না আমার। তাহলে দুজন একসাথে বাসায় আসতে পারব। এটা শুনে অধৈর্যরা প্রসারিত হল নাজিফার। চলে গেল তাহমিদ। পরদিন সকালবেলা সবাই নাস্তার টেবিলে আসলেও তাহমিদ এলো না। আমেনা বেগম ডাকতেই সে বলল, এখন আমার খিদে নেই দাদি, তোমরা খেয়ে নাও। আজকে কোচিংয়ে আমার ক্লাস নেই, আজ বাসায় আছি, যে কোনো সময় খেতে পারব। বসা থেকে দাঁড়িয়ে গেল নাজিফা। ভ্রু যুগল কুচকে এলো আমেনা বেগমের। তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোর কি হলো? নিশ্চুপ নীরব নত মস্তকে দাঁড়িয়ে রইল সে। আমেনা বেগম কিছুটা আন্দাজ করে বলেন, তাহমিদের সাথে খাবি? মাথা নাড়ে নাজিফা। ফাহিম খোঁচা দিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই আমেনা বেগম চোখের ইশারায় না করে। চুপ হয়ে যায় ফাহিম। নিজের রুমে চলে গেল নাজিফা। নাজিফা চলে যেতেই আমেনা বেগম ফাহিমকে বলেন, সব সময় ওকে লজ্জা দিস না, বিশেষ করে এই বিষয়গুলোতে। মেয়েটা একটু একটু বুঝতে শিখছে। আমরা মজা নিলে কিন্তু সে লজ্জায় নিজেকে গুটিয়ে নিবে। বড় দাদু ভাইয়ের প্রতি ভালোবাসাটা আর প্রকাশ পাবে না। সম্মতিতে মাথা নাড়ে ফাহিম। কপালে হাত ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে আছে তাহমিদ। ফাহিম শব্দহীন পায়ে হেঁটে তাহমিদের পায়ের কাছে গিয়ে দিকবর্তী হল। নির্বিরোধ গলায় ডাকল তাহমিদকে। তাহমিদ সেই অবস্থায় থেকে জবাব দিল, হুম। ভাইয়ের সাথে কথা বলতে গলা কাঁপছে ফাহিমের। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসছে। আমি যে কোনো ভার্সিটিতে চান্স পেলাম না, তুমি কি আমার উপর রেগে আছো? তোমার এখানে কোচিং করা কত ছেলে মেয়ে চান্স পেল, আর আমি তোমার ভাই হয়ে ব্যর্থ। বিশ্বাস করো ভাইয়া, আমি অনেক চেষ্টা করেছি। কপাল থেকে হাত নামিয়ে ছোট ভাইয়ের দিকে নেত্রপাত করল তাহমিদ।
ভাইয়ের আগুন লাল রক্তিম বর্ণের চক্ষুদয় দেখে ভীত আতঙ্কগ্রস্ত হয়ে যায় ফাহিম। ভাইয়ের গায়ে হাত চমকিত হয় ফাহিম। সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, যার দরুন চক্ষুদয় লাল আকার ধারণ করেছে। ফাহিম উচ্চস্বরে ডাকল আমেনা বেগম আর নাজিফাহকে। ফাহিমের আচমকা এমন ডাকে ঘাবড়ে যায় দুজন। তড়িৎ গতিতে রুমে এসে কিছু জিজ্ঞেস করার আগেই তাহমিদকে দেখে বুঝতে পারে ওর কিছু একটা হয়েছে। আমেনা বেগম তাহমিদের কপালে হাত দিয়ে নাজিফাহকে বলে একটা বাটিতে পানি আর কাপড়ের টুকরো নিয়ে আসার জন্য। জলপটি দিতে হবে। নাজিফাহ এসব নিয়ে এলে চোখের ইশারায় বলে তাহমিদের কপালে জলপটি দেওয়ার জন্য। ফাহিম নিচে গিয়েছে গলির মোড়ের ফার্মেসিতে বসা ডাক্তারকে নিয়ে আসার জন্য। নাজিফাহ অনবরত জলপটি দিয়ে যাচ্ছে। শরীরের তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। ডাক্তার জ্বর মাপার পর বলেছে 104 ডিগ্রি জ্বর। আপাতত জ্বর কমার জন্য ঔষধ দিয়ে গেলেও বলেছে যদি কালকের ভিতর জ্বর না কমে তাহলে যেন হাসপাতালে নিয়ে যায়। বার কয়েক ভিজা তোয়ালে দিয়ে শরীরও মুছে দেওয়া হয়েছে। বিকাল 3টা। তাহমিদের শরীরের তাপমাত্রা নামতে শুরু করেছে। সে চোখ বন্ধ করে রাখলেও সব শুনতে পাচ্ছে। ভাইয়ের শিয়রের কাছে বসে ফাহিম বলল, ভাইয়ার জ্বরের খবরটা মাকে দেওয়া দরকার। তৎক্ষণাৎ চোখ মেলে তাকায় তাহমিদ। তারপর ফুটবল গলায় বলল, মাকে এসব বলিস না। আমরা দুই ভাই এখানে থাকি বলে এমনিতেই মায়ের টেনশনের শেষ নেই। এসব বললে মা পাগলামি করবে। তাছাড়া এখানে তো দাদি আছে। অযথা মাকে টেনশন দিস না। আমেনা বেগমও বললেন, এখন এসব বলার দরকার নাই। যদি সকালের ভিতরে একেবারে জ্বর না ছাড়ে তখন বলা যাবে। ফাহিমেরও কথাগুলো যৌক্তিক মনে হল। আমেনা বেগম নাজিফার কাছে এসে ওর মাথায় হাত রাখল। সকালে তো নাস্তা করলি না, এখনো দুপুর গড়িয়ে বিকেল হলো, আয় কিছু একটা খেয়ে নিবি। বিস্ফোরিত নয়নে তাকায় তাহমিদ। ও এখনো কিছু খায়নি? আমেনা বেগম প্রাণহীন নির্জীব গলায় বললেন, সকালে তুই পড়ে খাবি বলাতে ও বলেছিল তোর সাথে খাবে, এরপর তো তোর এই অবস্থা। তোর কপালে জলপটি দিল। খাওয়ার সুযোগ হলো কই? তাহলে এক প্লেটে খাবার নিয়ে আয়। তুইও খাবি আমিও খাব। তাহমিদের এমন কথায় চোখ বড় বড় করে তাকায় নাজিফাহ। বিস্মিত গলায় বলে, আপনি আমার হাতে খাবেন? শরীরের উষ্ণতার জন্য এমনিতেই চোখ লাল তাহমিদের। নাজিফার এমন কথায় চোখ গরম করে তাকায় সে। মুখ টিপে হাসল আমেনা বেগম এবং ফাহিম। নাজিফাহ এক লোকমা ভাত তাহমিদের মুখে দিতেই তাহমিদের মনে হল কেউ তার মুখে নিম পাতার রস ঢেলে দিয়েছে। ভাত মুখে নিয়ে থম মেরে রইল তাহমিদ। নাজিফাহ ভ্রু কুঁচকে তাকাতেই তাহমিদ চোখ মুখ খিচে ভাত গলাধকরণ করল তাহমিদ। তারপর ইশারায় নাজিফাহকে খেতে বলল। তাহমিদের শরীরের তাপমাত্রা এই কমছে এই বাড়ছে। রাতে জ্বর হালকা কমতেই আমেনা বেগম বললেন, নাজিফাহ তো ছোট ও তাহমিদের সাথে থাকতে পারবে না। আর ফাহিম তোরও রাতে না ঘুমালে মাথা ব্যথা করে। আমি বরং দাদু ভাইয়ের কাছে থাকি। নাজিফাহ আমতা আমতা করে বলল, দাদি, বলছিলাম কি আমি থাকি? তুমিও অসুস্থ। আমেনা বেগম মলিন গলায় বললেন, না রে বোন, তুই পারবি না। তার চেয়ে ভালো আমিই থাকি। নাজিফাহ আমেনা বেগমের হাত দুটো ধরে বলল, আমার অন্য জায়গায় বিয়ে হলে তো সব কাজ করতে হতো, সবাইকে আগলে রাখতে হতো। সেখানে তোমরা আমাকে একটা বিড়াল ছানার মতো যত্নে রাখছ। আমি না হয় উনার কাছে যদি রাতে বেশি ছটফট করে তাহলে তোমাদের ডাকব। ফাহিম এগিয়ে এসে নাজিফার মাথায় হাত রেখে বলল, আমাদের ডানপিটে নাজিফাহ তাহলে একটু একটু করে বড় হচ্ছে।
মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাহমিদের মাথার কাছে বসেই ঘুমিয়ে পড়ে নাজিফা। মাঝরাতে গোংরানির শব্দে ঘুম ভেঙে যায় তার। তাহমিদের কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বরের মাত্রা আবারও বেড়েছে। হাতের কাছের বাটি থেকে কাপড়ের টুকরোটা নিয়ে আবারও জলপটি দিতে শুরু করে সে। তাহমিদের কানের কাছে মুখ নিয়ে বলে, বেশি খারাপ লাগছে আপনার? দাদিকে ডাকব? কোনো সাড়া শব্দ করল না তাহমিদ। উঠে দাঁড়াতেই নাজিফার হাত শক্ত করে ধরে সে। চকিত হয় নাজিফা। শান্ত, নিস্তরজ স্বরে তাহমিদ বলে উঠল, তুই আমার পাশে থাক, আমার আর কাউকে লাগবে না। একটু ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দে, দেখবি আমার জ্বর কমে গেছে। কোথাও যাস না, আমার কাছেই থাক, আমার শুধু তোর সঙ্গ চাই। বিড়বিড় করে ঘুমিয়ে গেল সে। আর উঠে গেল না নাজিফা। তাহমিদ মাথায় জলপটি দিতে লাগল। তারপর একটা তোয়ালে ভিজিয়ে দুপুরের মতো আবারও বুক, হাত, গলা মুছে দিল। তোয়ালেটা ওয়াশরুমে মেলে দিয়ে রুমে এসেই দেখল তাহমিদ খাটে বসে আছে। নাজিফাহ কাছে এসে বসেই কপালে হাত দিয়ে বলল, জ্বর কি ছেড়েছে? তাহমিদ তাকালে নাজিফার দিকে। চোখ দুইটা পূর্বের ন্যায় টকটকে লাল। নাজিফাহ প্রথমে ভয় পেলেও সামলে নিল নিজেকে। আকস্মাৎ তাহমিদ নাজিফার বক্ষস্থলের দিকে ইশারা করে বলে, তোর এইখানে আমাকে একটু জায়গা দিবি? আমার অশান্ত মনটাকে একটু শান্ত করবি? তোর। আর কিছু বলার আগেই নাজিফাহ বলল, আপনি পাগলামি করছেন, আমি দাদিকে ডেকে নিয়ে আসি। তাহমিদের সেই আগের উত্তর, তুই কোথাও যাবি না, আমার শুধু তোকে প্রয়োজন। আচ্ছা থাক, তোর বুকে আমাকে জড়িয়ে নিতে হবে না, কিন্তু আমার পাশ থেকে কোথাও যাবি না। বলেই শুয়ে পড়ল সে। নাজিফাহ বোকার মতো তাকিয়ে আছে আর তাহমিদের পাগলামি দেখছে। সেখানেই থম মেরে বসে রইল সে। আকস্মিকভাবে তাহমিদ নাজিফার কোলে মাথা রেখে পেটে মুখ ডুবিয়ে দিল। তাহমিদের এহেম কাণ্ডে হতবিহব্বল হয়ে গেল নাজিফা। সমস্ত কায়া কেঁপে উঠল তার। হৃদপিণ্ডের লব ডবের মাত্রা যেন কয়েকগুণ বেড়ে গেল। তাহমিদের শরীরের উষ্ণতা যেন নাজিফার শরীরেও ছড়িয়ে পড়ছে। নাজিফা কি করবে বুঝে উঠতে পারল না। তাহলে কি তাহমিদ এই গভীর, প্রগাঢ়, আবেগময় স্পর্শের কথাই বলেছিল? তাহমিদ নাজিফার একটা হাত নিজের মাথায় রেখে বলল, দেখ, আমি কিন্তু তোর বুকে মাথা রাখিনি, তোর কোলে মাথা রেখেছি। এখন তোর আলতো হাতে আমার মাথায় একটু হাত বুলিয়ে দে, আর কিচ্ছু লাগবে না। বলেই দুহাতে পেট জড়িয়ে ধরল। নাজিফা পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে। তারপর কাঁপতে কাঁপতে হাত বুলিয়ে দিতে লাগল তাহমিদের মাথায়। বিছানায় শুয়ে ছটফট করছেন ওয়াহিদা। আজ সকাল থেকেই মনটা অশান্ত তার। একে তো ধান কাটা পড়েছে, তারপর কোনো কাজে মন বসাতে পারছে না সে। বুকে শুধু অজানা হাহাকার। রাত প্রায় শেষ হতে চলো, কিন্তু উনার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ কখন থেকে করছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না। সারা শরীর জ্বালাপোড়া করছে। আর থাকতে না পেরে জামান সাহেবকে ডাকলেন উনি। পরপর 3 বার ডাকার পরে পিটপিট করে তাকান জামান সাহেব। স্ত্রীর ফোলা ফোলা আঁখি দেখে ঘুম গায়েব হয়ে যায় উনার। তটস্থ, ভীত গলায় বললেন, শরীর খারাপ লাগছে তোমার? আগে বলবে না? আমার শরীর ঠিকই আছে, মনে শান্তি পাচ্ছি না। আমার মন বলছে ছেলে দুইটা ভালো নেই। আপনি একটা ফোন দিন না। কাতর গলায় বললেন ওয়াহিদা। জামান সাহেব মোবাইল হাতড়ে দেখলেন রাত 2টো বাজে। স্ত্রীর হাত ধরে বললেন, অনেক রাত হয়েছে ওয়াহিদা, কাল সকালে ফোন দেই? এখন যদি আমি ফোন করি তাহলে উল্টো ওরা ভয় পাবে।
মনে করবে আমরা বোধহয় বিপদে। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। খুব সকালে ঘুম ভাঙে নাজিফার। তারপর নিজের অবস্থান আর তাহমিদের অবস্থান দেখে লজ্জায় মিয়ে যায় সে। তাহমিদের বাহুডোরে আবদ্ধ নাজিফা, যাকে বলে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে সে। নাজিফা চোখ মেলে দেখতে পেল তাহমিদের প্রশস্ত বুক। নিজের অবস্থান তাহমিদের বুকে দেখে লজ্জায় মিয়ে গেল সে। হাঁসফাঁস করতে লাগল। তাহমিদ দেখলে আর সে তাহমিদের সামনে আসতে পারবে না। একসময় হাঁসফাঁস করতে করতে একেবারে চুপ হয়ে গেল সে। এত নড়াচড়া করলে নির্ঘাত ঘুম ভেঙে যাবে তাহমিদের। খুব সতর্কতার সাথে তাহমিদের বাঁধন থেকে নিজেকে আলগা করল, যেন জেগে না যায়। নিজেকে ছাড়ানোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:45 বাজে। ওই রুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। বসার ঘরে দেখল ফাহিম শুয়ে আছে। নাজিফা চলে যেতেই চট করে চোখ মেলে তাকায় তাহমিদ। তারপর মুচকি হাসল সে। তার ঘুম ভেঙেছে অনেক আগেই। নাজিফাহকে নিজের বুকে দেখে চুপচাপ ঘুমের ভান ধরেছিল সে। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটা মুহূর্তটাকে অনুভব করছিল সে। হয়তো এভাবে কাছে আসতে আরও দেরি। তাই ঘুমের ভান ধরে নাজিফাহকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার প্রয়াস চালাতেই ঘুম ভেঙে গেল নাজিফার। ভাগ্যিস বুঝতে পারেনি। ফ্রেশ হয়ে ঝাল করে নুডলস রান্না করতে রান্নাঘরে এসেছে নাজিফা। রান্নার মধ্যে এটাই একটু পারে, তাও অনেক কাঠখড় পোড়াতে হয়। রান্না শেষ করে তাহমিদের কাছে গেল সে। নুডলসের বাটিটা একপাশে রেখে তাহমিদ কপালে হাত দিল জ্বর আছে কি দেখার জন্য। জ্বর ছেড়ে শরীর ঘাম দিয়েছে। নাজিফা মৃদু শীতল গলায় ডাকল, শুনছেন? জ্বর কমেছে, উঠে ফ্রেশ হয়ে আসুন। আমি নুডলস রান্না করেছি, কিছু একটা খেয়ে তারপর ঔষধ খাবেন। নাজিফার ডাকে শোয়া থেকে উঠে বসল তাহমিদ। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই নাজিফা বলল, একা একা যেতে পারবেন নাকি আমি ধরতে হবে? তাহমিদ মলিন হেসে জবাব দিল, এতটাও অসুস্থ হয়নি আমাকে ধরে নিয়ে যেতে। আমাকে তোর উপর এভাবে নির্ভরশীল করিস না, বিপদে পড়ে যাবি তুই। পরে 24 ঘন্টা এই পাজি মানুষটার সেবা করতে হবে। তাহমিদ ফ্রেশ হয়ে আসতেই নাজিফা তোয়ালেটা বাড়িয়ে দিল হাত মুখ মোছার জন্য। তারপর নুডলসের বাটিটা তাহমিদের হাত দিল খাওয়ার জন্য। তাহমিদ 1 চামচ নুডলস মুখে নিয়ে থম মেরে রইল। কোনো রকম গিলে বলল, এগুলো রান্না করেছিস? নাজিফা হাসি মুখে জবাব দিল, আমি কালকে খেয়াল করেছি আপনি ভাত খাওয়ার সময় কেমন যেন করছিলেন। নিশ্চয়ই মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তাই ঝাল ঝাল করে নুডলস রান্না করেছি। আপনার ভালো লাগবে সেজন্য ঝাল দিয়েছিস বুঝলাম, কিন্তু 1 গামলা লবণ কেন দিয়েছিস আমাকে মেরে ফেলার জন্য? নিজের মাথায় চাটি মেরে জিভে কামড় দিল সে। ইস, বেশি লবণ দিয়ে দিয়েছি। দাঁড়ান দাঁড়ান, এটা খেতে হবে না, আমি আবার বানিয়ে নিয়ে আসছি। কোনো দরকার নেই, আমি এটাই খাব। নাজিফা অসহায় বিবশ গলায় বলল, দিন না, এটা খেতে হবে না। এমন করছেন কেন? রান্না করতে বেশি সময় লাগবে না তো? তাহমিদ ধীরস্থির অব্যাকুল গলায় বলল, তুই তো রানারি হাতে আমার জন্য সযত্নে রান্না করেছিস, সামান্য লবণ বেশি হয়েছে বলে খাবো না? জীবনে করা প্রথম যে কাজগুলো হয় সেগুলোতে আবেগ একটু বেশি কাজ করে। আর আমার বউ আমার জন্য প্রথমবার রান্না করেছে। যেমনই হোক না কেন এটা আমার জন্য অমৃত। একদিন লবণ বেশি খাইলে নিশ্চয়ই আমি মরে যাব না। তাহমিদের কথা শুনে শীতলতায় ছেয়ে গেল নাজিফার অন্তঃস্থল। পরিতৃপ্ততায় প্রসারিত হল অধর কোণ।
সোফায় আটসাট হয়ে শুয়ে আছে ফাহিম। এ পাশে ফিরলেই ফ্লোরে পড়ে যাবে সে। মোবাইল ফোন বেজে উঠতেই নিদ্রা হালকা হয়ে এলো তার। চোখ বুজেই হাতড়ে বালিশের নিচ থেকে মোবাইল ফোন রিসিভ করে কানে ধরতেই তন্দ্রাভাব কেটে গেল ফাহিমের। এই সাত সকালে ফোনের ওপাশে মায়ের গলা শুনে পরপর কয়েকবার শুকনো ঢোক গিলল সে। নিজেকে বড্ড তৃষ্ণার্ত অনুভব করল। ফোনের ওপাশে ওয়াহিদার ভয়ার্ত, আতঙ্কিত, তটস্থ কণ্ঠস্বর। তোরা সবাই সুস্থ আছিস তো বাবারা? তাহমিদের ফোনে কল দিলাম, মোবাইল বন্ধ। তোদের চিন্তায় সারারাত ঘুমোতে পারিনি। সারা শরীর আমার জ্বালাপোড়া করেছে। কান্না পেয়ে গেল ফাহিমের। বক্ষস্থল কেঁপে উঠল। এত মাইল দূরে থাকার পরও কি করে বুঝে গেল সন্তানের অসুস্থতার কথা? হয়তো এটাই নারীর টান। নয়নবাড়িতে টলমল করছে চক্ষুদয়। পলক ফেললে নিম্নমুখী হবে নোনতা বাড়ি। কাপা কাপা গলায় বলল ফাহিম। কাল থেকে ভাইয়ার জ্বর। সারাদিন শুয়া থেকে উঠতে পারেনি। নাজিফা কিছুক্ষণ বাদে বাদে জল্পটি দিয়েছে। ছোট ছেলের কথা শুনে একেবারে থম মেরে গেলেন ওয়াহিদা। কি বলবে ভাষা খুঁজে পেল না। ফাহিম অপরাধী গলায় মাকে ডাকল। মা। ওয়াহিদা অনুভূতিশূন্য, অচৈতন্য গলায় জবাব দিল, হুম। কিছু বলছ না যে? ওয়াহিদা মলিন শান্ত গলায় বললেন, আসলে ভাবতেছি তোদেরকে পড়াশোনার জন্য ঢাকা পাঠিয়েছি বলে কি তোরা আমাকে পর করে দিলই, নাকি তোরা খুব বড় হয়ে গেছিস? ফাহিম মিনমিনে নত গলায় বলল, এভাবে কথা বলছো কেন মা? ওয়াহিদা বিদ্রূপের সুরে বললেন, তাহলে বাবা আমার কিভাবে কথা বলা উচিত? মা হয়ে ছেলের অসুস্থতার কথা আমি জানি না। সারারাত ছটফট করেছি এই ভেবে যে তোদের কোনো বিপদ হলো কিনা। তোর বাবা বলল সকাল হলে ফোন দিবে। রাতের বেলা ফোন দিল তোরা টেনশন করবি। আমি শুধু সেকেন্ড গুনেছি কখন রাত পোহাবে। আমি যা ভেবেছি তাই হলো। আমি বলেছিলাম তোমাকে ফোন দেওয়ার জন্য। ভাইয়া নিষেধ করল, বলল তুমি নাকি টেনশন করবে। ভাইয়ার সাথে কথা বলবে? কারোর সাথে কথা বলার দরকার নাই আমার। ফোন রাখো। কল কেটে ওয়াহিদা জামান সাহেবকে বললেন, আপনার ছেলেরা বড় হয়ে গিয়েছে। নিজের অসুস্থতার মায়ের কাছ থেকে লুকিয়ে যায়। মা টেনশন করবে বলে। ফাহিমকে রুমে আসতে দেখেই রুম থেকে বেরিয়ে গেল নাজিফা। ড্রয়িং রুমে পা দিতেই কলিং বেলটা বেজে উঠল। গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলতেই দেখল বুয়া এসেছে। নাজিফা মুচকি হেসে বলে, আজ আপনি রান্নার সময় আমি পাশে থাকব। দেখব আপনি কিভাবে রান্না করেন। প্রত্যুত্তরে বুয়াও মুচকি হেসে জবাব দিল, আচ্ছা আফামনি। মা সকালে ফোন দিয়েছিল ভাইয়া। ফাহিমের মুখ নিঃসৃত বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই চমকিত হয় তাহমিদ। আতকে উঠে বলল, তুই কি বলে দিয়েছিস? ফাহিম অসহায় গলায় বলল, জানি না ভাইয়া। মা কি করে বুঝে গেল? সত্যিটা না বলে পারেনি। মা রেগে আছে, তুমি একটা ফোন দাও। তাহমিদের অন্তঃস্থল নির্গত হল দীর্ঘ নিঃশ্বাস। এখন ফোন দিল আরও রেগে যাবে। আবহাওয়া একটু ঠান্ডা হোক তারপর। কিয়ৎকাল চুপ থেকে পুনরায় তাহমিদ বলল, কাল কি যেন বলছিলি? কোথাও চান্স পাসনি নাকি জানি? জানিস কিছু কিছু জিনিস ভাগ্যের উপরও নির্ভরশীল। তুই তো চেষ্টা করেছিস না, আসলে তো কিছু করার নেই। পাবলিক ভার্সিটিতে পড়েই যে মানুষ সফল হয় এমন তো না। ভেতরে পুঁজি হিসেবে জ্ঞান থাকলে যে কোনো জায়গায় পড়াশোনা করেই সফল হওয়া যায়। এসব নিয়ে মন খারাপ করবি না। ওটা ভাগ্যে ছিল না। মোনাজাতে আল্লাহর কাছে বারবার চেয়েও যদি না পাস তাহলে ভেবে নিবি ওটা তোর জন্য কল্যাণকর ছিল না। কয়দিন পর 7 কলেজের পরীক্ষা, মন দিয়ে পড়।
আগের সব মাথা থেকে ঝেড়ে ফেল। ভাইয়ের কথা শুনে বুক থেকে যেন পাথর সরে গেল। তুমি সবকিছু কত সহজেই বুঝে যাও। নাজিফার রুমে আসার আভাস পেয়ে ফাহিম কুটিল হেসে বলল, ভাগ্যিস ওই বাদরটার তোমার সাথে বিয়ে হয়েছে, না হলে গুনে গুনে 4 বেলা স্বামীর মায়ের খেত। নাজিফা দাঁত কটমট করে বলল, ফাহিম মা, আজইরাল চলে আসছে ভাইয়া, বলেই তাড়াতাড়ি চলে গেল। মৃদু শব্দে হাসল তাহমিদ। রুমে ঢুকেই কপাল কুঁচকে এলো নাজিফার। আপনি সেজেগুজে কোথায় যাচ্ছেন? চুল চিরুনি করতে করতে তাহমিদ বলল, ওমা, কোচিংয়ে যেতে হবে না। কাল গেলাম না, আজও যাব না? নাজিফা রেগে বলল, কোথাও যাবেন না আপনি। চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। আগে নিজের শরীর। ভ্রু জোড়া কুটি করে তাহমিদ বলল, গিন্নি হওয়ার চেষ্টা করছিস মনে হচ্ছে? এত তাড়াতাড়ি গিন্নি হওয়ার কোনো দরকার নাই। আগে মন দিয়ে পড়াশোনা কর। বেশি কথা বলবেন না আপনি। কাল রাতে যেই পরিমাণে জ্বালিয়েছেন জানেন আপনি? এত পাগলামি করে মানুষ? জানেন কত ভয় পেয়েছি আমি? কপালে ভাঁজ পড়ল তাহমিদের। মস্তিষ্কে চাপ দিল রাতের কথা মনে করতে। ব্যর্থ হল সে। নাজিফার দিকে সুচালো দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কাল রাতে কি করেছি আমি? লজ্জায় লাল হয়ে গেল নাজিফা। লজ্জায় কান গরম হয়ে গেল তার। তাহমিদ পুনশ্চ বলল, আজব এভাবে লজ্জায় লাল নীল হচ্ছিস কেন? কি করেছি সেটা তো বলবি? নাজিফা নতমস্তকে দাঁতে দাঁত চেপে বলল, কে বলল লজ্জায় লাল হচ্ছি? আমার গরম লাগছে। মাথার উপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তারপরও তোর গরম লাগছে? নাজিফার দিকে নির্নিমেষ তাকিয়ে রইল তাহমিদ। নাজিফার থেকে কোনো উত্তর না পেয়ে কিছু একটা ভাবল সে। নাজিফার গা ঘেঁষে দাঁড়াল সে। তারপর বাঁকা কুটিল হেসে বলে উঠল, অবচেতন মনে তোকে খুব গভীরভাবে ছুঁয়েছি বুঝি? ইস, সজ্ঞানে থাকলে তোর লাজুক মুখখানা দেখে তৃপ্তি পেতাম। প্রথমবার বউয়ের এত কাছাকাছি গেলাম, আর বউয়ের তখনকার লজ্জায় মোড়ানো আনন্দ দেখতে পেলাম না। এই আফসোস নিয়ে আমার সারা জীবন বাঁচতে হবে। লজ্জায় লাল হয়ে পা বাড়ালো দরজার দিকে। নাজিফাহকে আরো লজ্জায় ফেলার জন্য তাহমিদ ডেকে বলল, তোর গায়ে মিষ্টি একটা ঘ্রাণ আছে, যা একেবারে মাতা। কথা শেষ করতে দিল না নাজিফাহ। সম্মুখে চাহনি স্থির রেখেই বলল, আপনি একটা জাতা তাহমিদ ভাই, আমি আর আপনার কাছে আসব না। বলে আর এখানে দাঁড়াল না সে। দৌড়ে চলে গেল রান্নাঘরে। নাজিফাহ চলে যেতেই শব্দযোগে হাসল তাহমিদ। রাতের সব কথা মনে না থাকলেও আবছা আবছা কিছু মনে আছে তার। জ্বরের ঘোরে ছিল বলে হয়তো এত পাগলামি করেছে, সজ্ঞানে থাকলে কখনো এমন করত না সে। মনে মনে ভাবল, আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনো একদিন হয়তো আমরা এক ঘরে ঘুমাব। তবে অনাকাঙ্ক্ষিতভাবে দুজন এত কাছাকাছি থাকার মুহূর্তটা কখনো আমি ভুলব না। আকস্মিক ব্যাপারগুলো আসলেই হৃদগহীনে দাগ কেটে যায়। কাল এবং আজ আমি অন্যরকম এক নাজিফাহকে দেখেছি। নাস্তার টেবিলে নাস্তা করছে সবাই। তাহমিদ আমেনা বেগমকে বলল, সকালে তুমি একবার আমার কাছে গেলে না দাদি? আমার জ্বর কমার বদলে বাড়তেও তো পারত। কোনো জবাব দিল না আমেনা বেগম। নিজের মতো খেয়েই যাচ্ছে। তাহমিদও আর কথা বাড়াল না। খাওয়া শেষ নাজিফা এবং ফাহিমের। ফাহিম পা বাড়াল রুমের দিকে। নাজিফা নিজের আর ফাহিমের প্লেটটা নিয়ে কিচেন রুমের দিকে গেল। এদিক ওদিক তাকালেন আমেনা বেগম। তারপর ভাবলেশহীনভাবে বললেন, দরজাটা ভেতর থেকে আটকে নিলেই পারতে দাদুভাই, আমরা কিছু মনে করতাম না।
তোমার বিয়ে করা বউই তো। কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল তাহমিদ। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তাহমিদের। এই জীবনে এত বড় লজ্জা সে আর কখনো পায়নি। কেন যে যেচে কথাটা জিজ্ঞেস করতে গিয়েছিল আল্লাহকে মালুম। নিজের পায়ে নিজে কুড়াল মারল সে। দাদি নিশ্চয়ই ওই অবস্থায় দেখেছেন। ইস, কি লজ্জা, কি লজ্জা! লজ্জায় দিক বেদিক দিশা না পেয়ে একের পর এক রুটি টুকরো টুকরো করে অনবরত মুখে দিতেই লাগল তাহমিদ। নত মস্তক উপরে তোলার সাহস আর হচ্ছে না তাহমিদের। নাতির এমন দিশেহারা অবস্থা দেখে মিটিমিটি হাসছে আমেনা বেগম। অন্ধকারে ঢিল ছুঁড়ছেন তিনি। তা যে একেবারে নিশানায় লাগবে বুঝতে পারেনি। মূলত উনি দুজনকে কোনোরকম আপত্তিকর অবস্থায় দেখেননি। রাতে ঘুমানোর আগে ফাহিমকেও বলেছিলেন নাজিফার ডাকা না অবধি যেন ওই রুমের ধারে কাছে না যায়। একে তো ওরা স্বামী স্ত্রী, তার উপর ঘুমের ঘোরে মানুষ কত কিছুই করে। ওরা যে লজ্জায় দরজা বন্ধ করবে না এটা উনার অজানা নয়। মাথা নত করে একের এক রুটির টুকরো মুখে দেওয়াতে এক পর্যায়ে কাশতে কাশতে চোখমুখ লাল হয়ে গেল তাহমিদের। এক গ্লাস পানি এগিয়ে দিলেন আমেনা বেগম। কাশির শব্দে রান্নাঘর থেকে দৌড়ে আসলো নাজিফা। দ্রুত পায়ে তাহমিদের কাছে এসে পিঠ মালিশ করতে লাগল। নাজিফাহকে নিজের কাছে দেখে ছিটকে দূরে সরে গেল তাহমিদ। বিস্ময় মুখ আপনা আপনি হা গেল তার। সে কাশছিল বলেই তো নাজিফাহ পিঠ মালিশ করতে এলো। তাহমিদ কাশতে কাশতে বলল, দূরে যা, আমার কাছে আসবি না একদম। তাহমিদের কথা শুনে নাজিফার কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ল। যে মানুষ কাছে ঘেঁষার বাহানা খুঁজে আজ বলছে দূরে যেতে, চিন্তা করে কোনো কুলকিনারা করতে পারল না সে। ভাবনা থেকে বেরিয়ে এসে ভ্রু কুঁচকে বলল, আরে আপনি কাশি দিচ্ছেন বলেই তো পিঠ মালিশ করছি। কাশতে কাশতে চোখমুখের অবস্থা খারাপ হয়ে গেছে। মিটিমিটি হাসছেন আমেনা বেগম। নাতির নাজেহাল অবস্থার মজা নিচ্ছেন তিনি। তার গম্ভীর নাতি যে মেয়েদের মতো লজ্জাও পায় উনার জানা ছিল না। তাহমিদ নাজিফার দিকে না তাকিয়ে পুনশ্চ বলল, লাগবে তোর পিঠ মালিশ? কাশি এমনে চলে যাবে। আপাতত তুই এখান থেকে যা। অভিমান হানা দিল নাজিফার হৃদগহীনে। রাতের আধারের ন্যায় তমসাচ্ছন্ন হয়ে গেল মুখ। তাহমিদ নাজিফাহকে দূরে যেতে বলায় কান্না পেয়ে গেল তার। বিমর্ষ, বিষাদগ্রস্ত গলায় বলল, ঠিক আছে, আমি আর আপনার আশেপাশে আসব না। আর দাঁড়ালো না নাজিফাহ। খুব দ্রুত পায়ে প্রস্থান করল সেখান থেকে। নাজিফার অভিমানী কণ্ঠস্বর শুনে আপনা আপনি কাশি বন্ধ হয়ে গেল তাহমিদের। বড় বড় চোখ করে তাকিয়ে রইল নাজিফার যাওয়ার পানে। তার দোষ কি? দাদির লজ্জার হাত থেকে বাঁচতেই তো নাজিফাহকে দূরে যেতে বলল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। এক বিপদ থেকে বাঁচতে আরেক বিপদ কাঁধে নিল। আমেনা বেগম ব্যঙ্গ করে বললেন, আহারে দাদু ভাই, বউ রাগ করে চলে গেল, এখন কি করবে? এক কাজ করো, আবার জ্বরের বাহানায় বিছানায় শুয়ে থাকো। আবারও বউকে কাজ পাবে রাতে। তাহমিদের অসহায় চাহনি দেখে হাসি বন্ধ হচ্ছে না আমেনা বেগমের। অনাকাঙ্ক্ষিতভাবে কাছে আসায় দাদির দেওয়া লজ্জার হাত থেকে বাঁচতে দুই কথা বলেছে বলে বউ গাল ফুলিয়ে চলে গেছে। আরেক রাত বউয়ের কাছাকাছি থাকলে বউ পাশের বিল্ডিংয়ে গিয়ে বাসা ভাড়া নেবে। টেবিলের উপর থেকে পানি পূর্ণ গ্লাসটা কয়েক ঢুকে শেষ করে ফেলল সে। দাদির দেওয়া লজ্জার জবাব দিতে বলল, আমি তো আমার বউকে কিছুই করলাম না। তোমাকে তো দাদা আরও গভীরভাবে ছুঁয়েছে। আরও কাছাকাছি ছিলে তোমরা। আমার দাদু বংশ এগিয়ে নিয়েছে, তাহলে আমাকেও আমার বংশ এগিয়ে নিতে দাও। নিজেরটা 16 আনা, তাই না? তাহমিদের দেওয়া লজ্জা যেন বয়োজ্যেষ্ঠ আমেনা বেগমকে স্পর্শ করতে পারল না। পাত্তাই দিল না তাহমিদের কথাকে।
ভাবলেশহীনভাবে জবাব দিল, আমরা তো আরো কত কিছুই করেছি, তবে বদ্ধ কামরায়। তাহমিদ দাদিকে জব্দ করতে না পেরে ধাত বলেই রুমে চলে গেল। এবার শব্দযোগে হাসতে লাগলেন আমেনা বেগম। তাহমিদের দাদার মৃত্যুর পরে নিজেকে একা একা লাগলেও এখন আর তেমন একা একা লাগে না। নাতি নাতনিদের সাথে বেশ চলে যাচ্ছে দিন। ড্রয়িং রুমে পা দিয়ে দাদিকে একা একা এমন হাসতে দেখে ফাহিম দাদিকে বলল, তুমি এমন একা একা হাসছ কেন? ওসব তুই বুঝবি না। ফাহিম বেককলের মতো দাদির দিকে তাকিয়ে রইল। মায়ের নাম্বারে ডায়াল করে তাহমিদ দোয়া পড়তে লাগল। একবার দুইবার রিং হওয়ার পর মোবাইল রিসিভ করলেন ওয়াহিদা। কোনো কথা বলছেন না উনি। তাহমিদ নিরাধার বিবশ গলায় বলল, কথা বলছ না কেন মা? ওয়াহিদার অভিমানী গলা, আমি কারো মা না। আমি যদি মাই হতাম তাহলে সন্তানের অসুস্থতার খবর আমার কানে আসত। মা না বলেই তো কেউ কিছু বলার প্রয়োজন মনে করেনি। মায়ের অভিমানী গলা শুনে হাসল তাহমিদ। সন্তানের জন্য মায়ের কত উচাটন। সামান্য জ্বরের খবর না দেওয়াতে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছে। সামান্য জ্বরের খবর দিয়ে সন্তান যে তার মাকে টেনশনে রাখতে চায়নি। সামান্য জ্বর কি পুরুষ মানুষকে কাবু করতে পারে নাকি? কাঁদতে লাগলেন ওয়াহিদা। কান্নার প্রকোপে কেঁপে কেঁপে উঠছে ওয়াহিদার শরীর। কথা ঘুরানোর চেষ্টা করবি না। আমি তোর মা। আমি জানি তোর জ্বর উঠলে তুই জ্বরের ঘোরে কতটা পাগলামি করিস। তুই যখন একা ছিলি তখন অসুস্থ হলে এভাবেই বিছানায় পড়ে থাকতি, তাই না রে? ছোট বাদরটা ছিল বলে জানতে পারলাম, না হলে তো জানতেও পারতাম না। পাগলামির কথা বলতেই গতকাল রাতের কথা মনে পড়ে তাহমিদের। সকালের নাজিফার লাজুক মুখ চোখে ভাসতেই হেসে ফেলল সে। হাসির নিনাদ শুনে ভ্রু কুঞ্চিত হল ওয়াহিদার। তুই হাসছিস? ভালোবাসি মা, খুব ভালোবাসি। ওয়াহিদা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বললেন, এই একটাই অস্ত্রই তো জানিস। এই কথা শুনলে যে মায়ের রাগ মাটি হয়ে যায় ভালো করেই জানা আছে। হুম, মাকে ভালোবাসি তো বলবো না? কতদিন তোমাকে দেখি না। ঢাকা আসবে কবে তোমরা? ছেলের সাথে কথা বলে রাগ কমে গেল ওয়াহিদার। উৎফুল্ল, প্রসন্ন, আনন্দদায়ক গলায় বললেন, এই তো ধানের কাজ শেষ হলো বলে। সপ্তাহ খানেক পরে আমরা সবাই যাব। কতদিন হলো তোর দাদিকে দেখি না। উনি ঠিকমতো ঔষধ খায় তো? তোমার যেই ডানপিটে ভাইঝি দাদি ঔষধ না খাওয়া অবধি সামনে সরে না। ওয়াহিদা হাসতে হাসতে বললেন, তাহলে তোর দাদির সাথে নাজিফাহই ঠিক আছে। গোমরা মুখে বাইরে দিকে তাকিয়ে আছে নাজিফা। সকাল গড়িয়ে ভরদুপুর এখন। রুম থেকে আর বের হয়নি সে। আমেনা বেগম নাজিফা বিরস বিষাদভারাতুর মুখশ্রী দেখে মৃদু হাসলেন উনি। প্রণয়ের আগেই অনুমতিপ্রাপ্ত প্রেমিকের সামান্য কথায় এত অভিমান। পরবর্তীতে মনে হয় চোখ গরম করে তাকালেও প্রলয় বয়ে যাবে। আমেনা ধীরস্থির পায়ে ছুটলেন তাহমিদের রুমের দিকে। তাহমিদ দাদি দেখে লাজুক হাসল। আমেনা বেগম নাতির কাছে গিয়ে নাতির মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহমিদ আলতো হেসে দাদির ভাঁজ পড়া হাতে চুম্বন করল। দাদি, তুমি যে গ্রাম ছেড়ে, স্বামীর ভিটা ছেড়ে আমাদের সুবিধার জন্য এই কোলাহলপূর্ণ যানজটের ঢাকা শহরে পড়ে আছো, তোমার গ্রামের জন্য মায়া লাগে না? নাতির কথায় মলিন হাসলেন উনি। আগে মানুষের কাছে শুনতাম, নাতি নাতনি হলে নাকি সন্তানের মায়াটা নাতি নাতনির উপর চলে যায়। আসলেও কথাটা সত্যি। পড়াশোনার জন্য যখন তুই ঢাকা চলে এলি, আমার বুকের একপাশ কেমন ফাঁকা ফাঁকা লাগত। তারপর চলে এলো তোর গুণধর ভাই। তোদের শূন্যতায় বাড়িটা কেমন খা খা করত।
তাই তো শূন্যতা ঘুচাতে একা একা চলে যেতাম তোর মামুর বাড়ি। গিয়ে তোর বউয়ের সাথে নানা বাহানায় ঝগড়া করতাম। আমি আমার নাতি নাতনিদের মাঝে ভালো আছি। গ্রামের জন্য তো মন কেমন করবেই, তাই না? সেখানে কিন্তু কেউ আমাকে আদর করে দাদি বলে ডাকে না। আমার ভাঁজ পড়া দুটো হাত নিজের হাতের মুঠোয় নেয় না। চুপ হয়ে গেলেন উনি। লম্বা একটা শ্বাস ফেলে পুনরায় বললেন, দাদু ভাই, সকালের কথায় মেয়েটা ভালোই অভিমান করেছে। যাও অভিমান ভাঙাও। প্রণয় অভিমান, অনুরাগ থাকবে না তা হয় নাকি? অভিমানে ভালোবাসা আরও গাঢ় হয়। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে তাহমিদ নাজিফাকে শান্ত, ঘোর লাগা কণ্ঠে ডাকল। নীরব, নিঃশব্দ, নিসারা হয়ে দাঁড়িয়ে রইল নাজিফা। কোনো প্রকার উত্তর দিলও না। জবাব না পেয়ে তাহমিদ কুটিল হেসে বলল, সেদিনের মতো করব কি? তাহলে আমার জন্য ভালো হবে। বউকে ছুঁইলে শরীর চাঙা হয়। দরজার ছিটকিনি দিলাম কিন্তু। চমকিত, বিস্মিত হয়ে পশ্চাতে ফিরে তাকায় নাজিফা। নাজিফার ভয়ার্ত, আতঙ্কিত চেহারা সশব্দে হাসল তাহমিদ। নাজিফা বিষণ্ণ, গোমরা মুখে উত্তর দিল, আপনিই তো আপনার কাছে যেতে নিষেধ করেছেন। এখন আবার আমার কাছে এসেছেন কেন? নাজিফার দিকে এগোতে এগোতে তাহমিদ বলে উঠল, সেজন্য খুব অভিমান হয়েছে বুঝি? তা এই অধম তার অর্ধাঙ্গিনীর অভিমান ভাঙাবে? ওই ঘর্মাক্ত কপালে আমার অধরের উষ্ণ স্পর্শ দিয়ে নাকি অধরে অধরে মিলিয়ে? নাকি অন্য? লজ্জায় তাহমিদের দিকে তাকাতে পারছে না নাজিফা। নত মস্তকে বলল, আপনি খুব অসভ্য তাহমিদ ভাই। বলেই জিভে কামড় দিল সে। ঝোঁকের একই বলে ফেলল সে। উচ্চ শব্দে হাসতে লাগল তাহমিদ। বউয়ের কাছে সভ্য হয়ে থাকা যায় নাকি বর সব সময় বউয়ের কাছ অসভ্যই থাকে? খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি খেতে আয়। খুব খিদে পেয়েছে। আর সকালে বিশেষ কারণে ওই কথাগুলো বলেছি। সবকিছু টেবিলে এনে মাত্রই খেতে বসল সবাই। সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। নাজিফা এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলেই দেখল নিতুর মাকে। উনি নাজিফাকে দেখেই মৃদু হাসলেন। সবাই খেতে বসেছ বুঝি? মাথা নাড়ে নাজিফা। নিতুর মা মুখে হাসি বজায় রেখে বলল, তাহলে ঠিক টাইমে এসেছি। একটা বাটি এগিয়ে দিয়ে পুনশ্চ বললেন, নিতুর বাবা সকালে একটা কাতল মাছ এনেছিল। মাথাটা দিয়ে মুড়িঘণ্ট করেছি। ভাবলাম তোমাদেরও দিয়ে যাই। ভেতরে আসেন না? আজকে না, অন্য কোনো দিন আসব। আগে এটা নাও। চলে গেল নিতুর মা। নাজিফা দরজা আটকে বাটি হাতে টেবিলের কাছে আসতেই তাহমিদ বলল, কে এসেছিল? নিতুর মা। ভেতরে আসতে বললি না? বলেছিলাম, কিন্তু আসেনি। মুড়িঘণ্টর বাটিটা আমার হাতে দিয়ে চলে গেল। তাহমিদ লোভাতুর মুখে বলল, ওয়াও, মুড়িঘণ্ট আমার প্রিয়। অনেকদিন হলো খাওয়া হয় না। তাহমিদের হৃদয় কুঁচকে তাকালো নাজিফা। আপনার মুড়িঘণ্ট প্রিয়? আমেনা বেগম ফোন কেটে বললেন, কেন, তুই জানিস না? দাদু ভাইয়ের তো এগুলো হলে আর কিছু না লাগে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাজিফা বলল, না। ফুটপাত ধরে হাঁটছে দুজন। তাহমিদ ফোনে কথা বলতে বলতে বড় বড় কদম ফেলে সামনে চলে গেল। জুতোর বেল্ট খুলে যাওয়ায় সেখানে বসেই বেল্ট আটকাচ্ছিল নাজিফা। বেল্ট আটকে মাথা তুলে দেখতে পেল বেপরোয়া গতিতে একটা বাস তার দিকে ধেয়ে আসছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল সে। ত্রাস, ভয়, আতঙ্ক গ্রাস করল তাকে। চোখমুখ খিচে বন্ধ করে রাখল সে। চলবে।